বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে কয়েকদিন আগেই সিপিএমের বা বাম কংগ্রেস আইএসএফ জোটের একত্রিত ব্রিগেড আমরা দেখেছি। এই ব্রিগেড এক নতুন দিশা তৈরি করেছে পশ্চিমবাংলার রাজনীতিতে। গতকালই বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত টেলিগ্রাফ পত্রিকায় একটি প্রবন্ধে তিনি এ বিষয়টি বিস্তারিত আলোচনা করেছেন। তিনি বলতে চেয়েছেন তার পুরো লেখাটার মধ্যে যে সারমর্ম উঠে এসেছে সেটা হচ্ছে যে আগামী দিনে বা আগামী বিধানসভা নির্বাচনে বা আসন্ন বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস এবং আইএসএফ জোট যদি খানিকটা চাঙ্গা হয় তাতে ক্ষতি হবে দুপক্ষরই, অর্থাৎ তৃণমূলেরও হতে পারে, বিজেপিরও হতে পারে। তো সবচেয়ে বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে বিজেপির, কারণ বামেদের অধিকাংশ ভোট বিজেপির পকেটে গেছে। বামেরা যদি খানিকটা চাঙ্গা হয়ে উঠে আসে বা চাঙ্গা হয় রাজনীতির ময়দানে, তাহলে তাদের ভোট ব্যাংক যদি খানিকটা ফিরে আসে, সেক্ষেত্রে বিজেপির ভোট লস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ মনে রাখতে হবে, শাসক দল হওয়ার সুবাদে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক সবসময় অটুট থাকার কথা, খুব কম অংশ ভাঙবে। পশ্চিমবাংলার রাজনীতির যে ক্যারিসিমা বা রাজনৈতিক যে বৈশিষ্ট্য বা ক্যারেক্টার যেটা রয়েছে রাজনীতির, সেই রাজনীতির ক্যারেক্টারে এটা স্পষ্ট যে বড় ধরনের গণ আন্দোলন ছাড়া পশ্চিমবাংলার রাজনীতির পরিবর্তন খুব একটা হয়নি। আমরা যদি স্বাধীনতার পর থেকে পশ্চিমবাংলার রাজনীতির দিকে তাকিয়ে দেখি, সেখানে আমরা দেখতে পাব যে 1962 সাল পর্যন্ত বিধান রায় এই রাজ্যে মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি কোনো সময় সংকটের মধ্যে তাকে পড়তে হয়নি, যদিও দেশভাগজনিত কারণে অনেক সংকট তৈরি হয়েছিল, কিন্তু বড় ধরনের কোনো আন্দোলন সেই সময় হয়নি। আমরা দেখেছি 62-র পরে বিধান রায় চলে যাওয়ার পরে পপুলেশনের আমলে 64 এবং 66-তে আমরা দেখেছি বড় ধরনের গণ আন্দোলন হয়েছে পশ্চিমবাংলার জুড়ে। তার কারণটা হচ্ছিল খাদ্য আন্দোলন, অর্থাৎ খাদ্য সংকট সে সময় তীব্র হয়েছিল। সেই খাদ্য সংকট তীব্র হওয়ার কারণে মানুষের মনের মধ্যে একটা ক্ষোভ সঞ্চারিত হয়েছিল। সেই ক্ষোভকে কাজে লাগিয়ে বামেরা তীব্র গণ আন্দোলন গড়ে তুলেছিল, যার ফলস্বরূপ 1967 সালে এই রাজ্যের কংগ্রেস সরকার হেরে যায় বা ভেঙে যায়, নতুন করে যুক্তফ্রন্ট সরকার গঠিত হয়। এই যুক্তফ্রন্ট সরকার তৈরি হওয়ার মূল কারণ ছিল বাংলা কংগ্রেস, অর্থাৎ কংগ্রেস ভেঙে অজয় মুখার্জির নেতৃত্বে কংগ্রেস যে তৈরি হয়েছিল বাংলা কংগ্রেস, তারাই মূলত 1967 সালের যুক্তফ্রন্ট সরকারের প্রধান কারিগর ছিল। পরবর্তীতে আমরা দেখব যে 1967-র পর 1969 সালেও মাত্র 2 বছরের মধ্যে সরকারের পতন ঘটেছিল এবং তারপরে আবার নির্বাচন হয়, আবারও ক্ষমতায় এসেছিল যুক্তফ্রন্ট সরকার। 1971 সালের মুক্তিযুদ্ধের কারণে এই রাজ্যের সরকারকে ভেঙে দেওয়া হয়েছিল, বা তার আগেই অজয় মুখার্জি সরকার পদত্যাগ করেছিল তাদের অভ্যন্তরীণ সমস্যার জন্য। এইসব সমস্যা চলাকালীন সময়ে আমরা দেখব 1972 সালে এই রাজ্যে কংগ্রেস ফের ক্ষমতায় আসে। 5 বছর তারা শাসন করেছিল সিদ্ধার্থ শঙ্কর রায়ের নেতৃত্বে, এবং বাংলার সংখ্যালঘু সমাজের উন্নয়নের নেপথ্যে সিদ্ধার্থ সরকারের ভূমিকাকে অস্বীকার করা যাবে না। কিন্তু মুশকিলটা হলো যে সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমল থেকেই এই রাজ্যে গণ আন্দোলন আরো তীব্র হয়, যা থেকে বামফ্রন্টের জন্ম হয়। এই বামফ্রন্ট সরকারই 1977 সালে নির্বাচনে ক্ষমতায় আসে। তারপর থেকে কোনো বিরোধী দল গণ আন্দোলন তৈরি করতে পারেনি, ফলে সরকার কিন্তু পরিবর্তন হয়নি। 34 বছর ধরে বামেরা একটানা রাজত্ব করে গেছেন। প্রথমে মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু, তার পরবর্তীতে বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন। সময়ের বিচারে বামেরা 34 বছর রাজত্ব করার একটাই কারণ ছিল যে 34 বছর ধরে এই রাজ্যে কোনো বড় ধরনের গণ আন্দোলন সংগঠিত করতে পারেনি বিরোধীরা। আমরা দেখলাম যে 2006-এর পর 2006 সালে যখন ম্যাসিভ
235 এবং 30 এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মানে এই পরিস্থিতিতে বিপুল জনাদেশ নিয়ে বামফ্রন্ট সরকার ক্ষমতায় এসেছিল, তারপরেই বামফ্রন্ট সরকারের পতনের সম্মুখীন হয়। তারপরে শুরু হয় সিঙ্গুর আন্দোলন, প্রথমে সিঙ্গুর আন্দোলন, পরবর্তীতে নন্দীগ্রাম আন্দোলন। সিঙ্গুর আন্দোলন যখন ধামাচাপা পড়ে গেল, ঠিক সেই সময় নন্দীগ্রাম আন্দোলন সাফল্য দেখা দিল। নন্দীগ্রাম আন্দোলন গণ আন্দোলন যদি সাফল্য না পেত, তাহলে হয়তো 2011-তে পরিবর্তন হতো না। গণ আন্দোলন ছাড়া বাংলার মসনদ পরিবর্তন হয় না। তাই পশ্চিমবাংলায় যারা ভাবছেন, যারা বলছেন, আমার এক বন্ধু কয়েকদিন আগেই লিখেছেন যে আপনি কি জ্যোতিষী হয়ে গেছেন, বলছেন যে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসবে। কিন্তু এটা বলছি না, এটা রাজনৈতিক যে পরম্পরা, রাষ্ট্রবিজ্ঞানের যে ধারা, রাষ্ট্রবিজ্ঞান একটা সিস্টেমে চলে, একটা নিয়মে চলে, একটা পদ্ধতিতে চলে। সেই পদ্ধতিকে মান্যতা দিয়েই এ কথা বলতে হচ্ছে যে পশ্চিমবাংলার রাজনীতিতে পরিবর্তন এখনই করা সম্ভব নয়। মমতা বন্দ্যোপাধ্যায় কে সরাতে গেলে একটা বড় ধরনের গণ আন্দোলন দরকার, আর সেই গণ আন্দোলন করার একমাত্র ক্ষমতা এবং যোগ্যতা রয়েছে বামেদের। কারণ বিজেপি দল এই রাজ্যে কোনো গণ আন্দোলন করছে না, তারা যেটা করছে হিন্দু মুসলমানকে ভাগ করে মেরুকরণের রাজনীতির দিকে ঝুঁকেছে। বাংলাতে মেরুকরণ রাজনীতি কতটা সফল হবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। অন্যদিকে 28শে ফেব্রুয়ারির ব্রিগেড দেখার পরে অনেক মানুষ আশান্বিত হয়েছে। রাস্তাঘাটে, বাসে, ট্রামে, ট্রেনে সর্বত্রই একটাই আলোচনা চলছে যে ব্রিগেডে এত লোক বামেরা আনলো কোথা থেকে। একটা ঐতিহাসিক জনসমাবেশ বলা যেতে পারে। কোথা থেকে পেল বামেদের এত জনসমর্থন? এই প্রশ্নটা আসছে এই কারণেই যে প্রায় 10 বছর বামেরা ক্ষমতায় নেই। প্রায় 45 বছরের বেশি সময় ধরে কংগ্রেস ক্ষমতায় নেই। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তো এই সবে মাত্র তারা গুটি গুটি পা দিয়ে রাজনীতিতে এসেছে। তার ফলে এত লোক কি করে এলো? এই লোক আসার কারণ বা নেপথ্য কারণগুলো যদি বিশ্লেষণ করা হয়, তাহলে খুব কষ্ট হয়ে যাবে। লোক আসার মধ্যে কোনো নতুনত্ব কিছু নেই, এটা সময়ের দাবি। প্রথমত, তরুণ সমাজ এখন চাকরি চায়, তারা ধর্ম মেরুকরণ রাজনীতিতে বিশ্বাস করে না, তারা কাজ চায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কাজ হয়নি বললেই চলে। যেটুকু হয়েছে সেটা হচ্ছে কতকগুলো দলীয়করণের মাধ্যমে হয়েছে, আর কতকগুলো যেটা হয়েছে সেটা হচ্ছে সাধারণ মানুষের মধ্যে তার কোনো প্রভাব পড়েনি। যেমন ধরুন এসএসসি, স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা বামেদের আমলে প্রতি বছর হতো। মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা প্রতি বছর হতো। পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা প্রতি বছর হতো। কিন্তু ব্যতিক্রম হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় আসার পর এই পরীক্ষাগুলো কমে গেছে। ফলে যে সাধারণ ছাত্রছাত্রী বা মেধাবী ছাত্রছাত্রীরা কলেজ বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আসছে, তারা কিন্তু কোনো চাকরির পরীক্ষায় বসতে পারছেন না। তার ফলে তাদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে। এই যে ক্ষোভ, যদি তাদেরকে চাকরির পরীক্ষায় বসানো হতো, চাকরি কত হচ্ছে সেটা বড় কথা নয়, চাকরি কত দেয়া হচ্ছে বড় কথা নয়, চাকরির পরীক্ষায় বসার সুযোগটুকু যদি মমতা সরকার করে দিতেন, তাহলে কিন্তু এতটা তরুণ সমাজের মধ্যে এত ক্ষোভ দেখা দিত না। ব্রিগেডের ময়দানে আমরা দেখেছি তরুণ সমাজের উপস্থিতি। দ্বিতীয়ত, আমফান দুর্নীতি থেকে শুরু করে তৃণমূলের নিচু স্তরে যে ব্যাপক দুর্নীতি চলছে, সেই দুর্নীতির কারণে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ক্ষোভে ফুঁসছে তৃণমূলের প্রতি। তারই প্রতিফলন দেখা দিয়েছে বামেদের ব্রিগেডে। 3 নম্বর যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে যে বামেরাই একমাত্র হিন্দু মুসলমানের মধ্যে সম্প্রীতির বাতাবরণ তৈরি করতে পারে। এই রাজ্যে সম্প্রীতির ডাক একমাত্র বামেদের কাছেই শোনা যায়। বামেদের সম্প্রীতির ডাকের মধ্যে যৌক্তিকতা আছে, কংগ্রেসের ডাকের মধ্যে যৌক্তিকতা আছে, তাদের মধ্যে আন্তরিকতা আছে। সেই ডাকের মধ্যে আন্তরিকতা আছে, সেই ডাকের মধ্যে একটা বার্তা রয়েছে, একটা মহামানবের সাগর তীরের বার্তা রয়েছে। সব মানুষকে বিবিধের মাঝে মিলনের বার্তা রয়েছে, ঐক্যের বার্তা রয়েছে, বহুত্ববাদের বার্তা রয়েছে। কংগ্রেস এবং সিপিএম এর মধ্যে যে বার্তাটা, তাদের যে আদর্শ, সেই আদর্শের মধ্যে এটা পরিস্ফুট হয়েছে। তৃণমূলের মধ্যে সেই আদর্শটা নেই। তৃণমূল যেটা করেছে সেটা হচ্ছে একদিকে মুসলমানদের খুব বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছে,
অন্যদিকে হিন্দুদেরও তোষণ করার চেষ্টা করেছে। ফলে ধর্মনিরপেক্ষ আদর্শ যেখানে বিপন্ন, সেখানে সাধারণ মানুষ, তরুণ সমাজ ভাবছে যে বামেরাই বিকল্প হতে পারে, বাম কংগ্রেসই আমাদের কাছে বিকল্প হতে পারে। এইভাবেই তৃণমূলের মিছিলে নয়, তৃণমূলের মিটিংয়ে নয়, বরং বামেদের ব্রিগেডে এত মানুষ সমবেত হয়েছে। কারণ তারা জানে যে বামেদের সঙ্গে থাকলে হয়তো তারা সরকারের সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে, কিন্তু বামেদের সঙ্গে থাকলে, বাম গণ আন্দোলনের যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে আমাদের সামনে আগামী দিনটা, আগামী ভবিষ্যৎ অনেক সুখের হবে, সুখকর হবে। এই বার্তা নিয়েই বামেদের মিছিলে এত মানুষ এসেছিল। এর মধ্যে নতুনত্ব কিছু নেই, এ কথাটাই ঘুরিয়ে স্বীকার করেছেন স্বপন দাশগুপ্ত টেলিগ্রাফে তার লেখাতে। তিনি বলেছেন যে এই যে নতুন রাজনীতির ইকুয়েশন, রাজনীতির নতুন যে সমীকরণ তৈরি হলো, এই সমীকরণের ফলে যেটা হতে পারে সেটা হচ্ছে দুই পক্ষই, অর্থাৎ যারা শাসক, দিল্লির শাসক দল এবং রাজ্যের শাসক দলের ভোটে আঘাত আসতে পারে। আর সেটা হবে কিনা, হবে আগামী 2রা মে, খুব কষ্ট হবে। তবে এটুকু বলা যেতে পারে, বাম কংগ্রেস আইএসএফ অন্তত এই রাজ্যে ক্রমশই প্রাসঙ্গিক হয়ে উঠছে। যাদেরকে এতদিন ধরে অপ্রাসঙ্গিক বলা হচ্ছিল, তারা হঠাৎই প্রাসঙ্গিক হয়ে উঠল জনতার আহ্বানে। জনতা তাদের পাশে দাঁড়িয়ে গেল। কাল ছিল ডাল খালি, আজ ফুলে যাই ভরে, হয় সে কেমন করে, বল দেখি তুই মালি। সহজ পাঠের রবীন্দ্রনাথের সেই কবিতাটার কথাই বারবার মনে পড়ছে। বামেদেরকে এতদিন ধরে বাম কংগ্রেসকে এতদিন অচ্ছুত করে রাখা হয়েছিল, বলা হচ্ছিল এদের কোনো যোগ্যতা নেই, এদের মানুষ এদের ডাকে সাড়া দেবে না। কিন্তু একটা ব্রিগেড প্রমাণ করে দিল যে সাধারণ মানুষ ইচ্ছা করলে পরিবর্তন করতে পারে। সাধারণ মানুষ যদি চায়, তাহলে যে মরাগাঙ্গেও বান এসে যায়। গণতন্ত্রের শর্ত অনুযায়ী সেটাই হতে পারে। গণতন্ত্রের শেষ কথা বলে কিছু হয় না, সেটা আবারও প্রমাণ করলো বাম কংগ্রেস এবং আইএসএফের মহাজোট। তারা হঠাৎই প্রাসঙ্গিক হয়ে উঠলেন এবং তাদের এই প্রাসঙ্গিকতাই হয়তো আগামী দিনে অনেকের নবান্ন জয়ের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যেতে পারে। আজ এটুকুই, আবার দেখা হবে অন্য